আসসালামু আলাইকুম। কর্মমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা চেয়ে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 2024 সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালের 22শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত 2025 সালের 12 ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত 28শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত।
এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস-কেসি অনুরোধ করেছেন প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়। এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস-কেসি এবং টাটিয়ানা ইটুয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে।
নবম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে। আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 24-এর 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট আপিল করবেন। স্টিফেন পারস্কেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্টেট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়।
যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি। যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় পান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাক লিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয় আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে পারিপার্শ্বিকতা, অর্থাৎ আমাদের এই ঢাকা শহরে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে তার প্রেক্ষিতে বাংলাদেশে একটি দক্ষিণপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে, এবং এটা অনেক আগে অনিবার্য হয়ে পড়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেটি মূলত জামাত চালাতো, এবং সেই যে চালানোটিকে একটি নিয়মতান্ত্রিক ভাবে গণতন্ত্রের যে রূপ এটি দেওয়ার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছিল। যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, বলা হয়ে থাকে যে এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেই ডিজাইনের অধীন এমন কিছু করা হয়েছে যেটি এই মুহূর্তে বলা ঠিক হবে না। শেখ হাসিনাকে হটানোর জন্য গেরিলা যুদ্ধ, সম্মুখ যুদ্ধ, আন্দোলন, লড়াই, সংগ্রাম, গুপ্ত হত্যা, মানে আপনি আপনার রাজনৈতিক অপোনেন্টকে, একটা রাষ্ট্র শক্তিকে বিপদে ফেলার জন্য, তাকে ক্ষমতাহীন করার জন্য যা যা করার দরকার আন্দোলনকারীদের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনকারীদের সব রকম প্রস্তুতি ছিল বলে তারা বিভিন্ন সময় সেটা প্রকাশ করেছেন। পরবর্তীতে যখন তারা ক্ষমতায় এলো, আসার পর তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করতে চাইল, এটার মধ্যে হয়তো মারাত্মক কোন ত্রুটি ছিল। যেমন জামাতের কথাই বলি, তারা মাজার ভেঙে শরিয়াতি আইন বা যাকে বলা হয় শরিয়া আইন চালু করা থেকে শুরু করে অন্য যে সকল বিষয়ে তারা খুব বাড়াবাড়ি করছিল, এই বিষয়গুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। 2 নম্বর হলো যে তরুণদের মধ্যে একটা বিরাট অংশ সারা বাংলাদেশে তারা সমন্বয়কের নাম দিয়ে একের পর এক মব, এবং সেই অশ্রাব্য অশ্লীল যে মব তারা শুরু করলো, সেই মবের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মধ্যে প্রথমত আতঙ্ক
দ্বিতীয়ত একটা সি রব, যে মানুষ এত খারাপ হয়, এত বাজে হয়, এরকম একটা শব্দ উঠে গেল। 3 নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাত এবং এনসিপির একটা দূরত্ব তৈরি হয়ে গেল। অর্থনৈতিকভাবে সফলতা এলো না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা ম্যাট্রিকুলাস ডিজাইনের সঙ্গে যে সকল বিদেশি পশ্চিমা শক্তি ছিল তারা পিছিয়ে চলে গেল। আর শেখ হাসিনার রেজিম পতনের জন্য যদি ভারতের একটা জাস্ট আমেরিকার প্রভাবে নিউট্রাল একটা ভূমিকা থাকে, সেই জায়গা থেকে ভারত সরে গিয়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে তারা অবস্থান নিয়ে নিল। এর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব একেবারে অনিচ্ছা সত্ত্বে, আগেই বলে রাখি এখানে কিন্তু মূল ব্যাপার হলো যে যেভাবে আন্দোলন হয়েছিল এবং যেভাবে সেনাবাহিনী এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল, তাতে করে মূলত সবাই ধারণা করেছিল যে একটা অনিবার্য সামরিক শাসন আসবে, আর যদি সামরিক শাসন না আসে তাহলে 1/11 আদলে একটা 2/11 সরকার আসবে। এ কারণে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথী ছিলেন তারা যদি শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে সহযোগিতার যে হাত তার ছিল সেই হাতটি সরিয়ে না নিতেন এবং আন্দোলনকারীদের পক্ষে অবস্থান না নিতেন এবং কেবলমাত্র গণভবনের যদি প্রোটেকশন তারা দিতেন এবং এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে তারা রেখে দিতেন, ইতিহাস ভিন্ন হতো। ফলে এখানে পুরো সেনাবাহিনী 11 সময়ের যারা যে কাজটি করেছে ঠিক সেম কাজটি তারা শেখ হাসিনার সঙ্গে করেছে। তবে পার্থক্য হলো এই, 11 পরে তারা যেভাবে নিজেদের লোক ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতার পেছনে থেকে মূলত তারাই সবকিছু চালিয়েছে। তো সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো এবার ওয়াকারুজ্জামান আসলে এরকম কোনো ক্ষমতা প্রয়োগ করেননি এবং এখনো পর্যন্ত জনাব ওয়াকারুজ্জামান এবং তারা যারা সঙ্গী সাথী আছেন তারা 111-এর মাসুদউদ্দিনের মতো জেনারেল, মানে ব্রিগেডিয়ার জেনারেল বাড়ির মতো, তারপরে হাসান মসনদ চৌধুরীর মতো, মতিন সাহেবের মতো যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ঠিক ওইরকম বিতর্কিত ভূমিকা তারা পালন করেননি। দ্বিতীয়ত হলো যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় তিনি আসুন, কিন্তু বিপ্লবীদের পছন্দ, নাহিদদের পছন্দের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন। কিন্তু ইউনূস সাহেবের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক কখনই ছিল না। তো এর ফলে এই সম্পর্কটি মাঝে মধ্যে এতটা অস্বস্তির অবস্থায় পৌঁছে গিয়েছিল যে আমরা তখন ভয় পেয়েছিলাম যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করবেন অথবা ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমতা নিয়ে সরাসরি মার্শাল লতে চলে যাবেন। তো সেই কাজগুলো হয়নি। সেই কাজগুলো না হয়ে দেখা গেল যে যার মতো অবস্থায় থেকে জাস্ট ঢিল হাওয়া ছেড়ে দিল, সবকিছু দেশ এগুলো না। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা শাসন চালাতে পারছিলেন না। যারা ম্যাট্রিকুলাস ডিজাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য সবাই থেকে ক্ষমতা এনেছিলেন, তারা চিন্তা করলেন যে এই লোকের প্রতি নির্ভর করা যায় না। এই অবস্থা একটা হযবরল যখন হয়ে গেল তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ যেভাবে ওয়াকারুজ্জামান নিজের অনিচ্ছা সত্ত্বেও ইউনূস সাহেবকে মেনে নিয়েছিলেন, তদ্রুপ ইউনূস সাহেব অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে মেনে নিয়েছেন। সেখানে পর্দার আড়ালে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিংবা আমেরিকার সঙ্গে আসলে কি কি সমঝোতা হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, জানতে পারি না। আমরা শুধুমাত্র একটা জিনিস দেখেছি যে বাংলাদেশে একটা মহা সর্বনাশ হয়েছে, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করা হয়েছে যেটিকে সবাই গোলামির চুক্তি বলছে। এই একটি বিষয় ছাড়া বাকি সমঝোতার যে বিষয়গুলো সেগুলো সম্ভবত উল্টে গেছে। তো সেই সম্ভবত উল্টে যাওয়ার কারণে বিএনপির ভাষা চেঞ্জ হয়ে গেছে, জামাতের ভাষা চেঞ্জ হয়ে গেছে, রাজপথ উত্তপ্ত হয়ে গেছে, পর্দার আড়ালে নানা রকম চক্রান্ত চলছে।
ক্যান্টনমেন্ট, বিচারালয়, সেক্রেটারিয়েটে কি চলছে আমরা কিচ্ছু বলতে পারি না। এবং এরই মধ্যে সেটি হলো পশ্চিমবঙ্গে উগ্রবাদী বিজেপি তারা ক্ষমতা লাভ করেছে, মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে এবং শুভেন্দু সবচেয়ে উগ্রবাদী যে নেতা বিজেপির, সে এখন সেখানকার মুখ্যমন্ত্রী। ধরা হয়ে থাকে যে শুভেন্দুর সঙ্গে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক, বিজেপির সঙ্গে তো অবশ্যই ভালো সম্পর্ক, আর মমতা ব্যানার্জির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। তো সেখানে মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার কারণে জামাতের কি সুবিধা হলো না অসুবিধা হলো, এটা নিয়ে আলোচনা। কিন্তু আপনারা যেটি লক্ষ্য করবেন সেটি হলো আমাদের সীমান্ত ঘেরা পশ্চিমবঙ্গের যে সকল এলাকা রয়েছে, সীমান্তের এপারে প্রায় সবগুলো সংসদীয় আসনে জামাতের প্রার্থী জিতেছে, আর ঠিক ওপারে সবগুলো আসনে শুভেন্দুর প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। তো ক্ষমতা আসার সাথে সাথে শুভেন্দু ধর্মীয় উগ্রবাদ বলতে যা বোঝায় প্রায় সবগুলো সে এবং তার লোকজন করা শুরু করেছে। গরু কুরবানি দেওয়া যাবে না, মসজিদে গিয়ে যখন মুসলিমরা নামাজ পড়ছে তখন তারা সেখানে গিয়ে শাখা ঢোল পেটাচ্ছে, তারপর মুসলমানদেরকে অপমান করে নানা রকম কথা বলছে। তারা কলকাতার মুসলমানদেরকে তারা পুশিং করে বাংলাদেশে পাঠাবে, সীমান্ত 100% সিল করে দেবে। এরপর যে সকল বাংলাদেশি লোকজন বিশেষ করে মুসলিমরা রয়েছে তারা অভিযোগ করছে তাদেরকে ঠেলে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। নানা রকম উগ্র কথাবার্তা বলার সাথে সাথে মসজিদ আক্রমণ চালাচ্ছে। এবং পশ্চিম বাংলার কলকাতার, মুর্শিদাবাদের, হুগলির যে কোনো ঘটনা কিংবা আসামের, ত্রিপুরার যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি হয়। শুভেন্দু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমাদের সীমান্ত গরম হয়ে পড়েছে, সীমান্তে অনেকবার গোলাগুলি হয়েছে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আছে বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড, আর ওদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা প্রায় গুলি বিনিময় করছে। প্রথম দিকে বিএসএফ ঠিক আগের জমানার মতো বেশ কয়েকবার গুলি করেছে, কিন্তু যখন আমাদের বিজিবি রুখে দাঁড়িয়েছে এখন সেই গুলাগুলিটা নিজেদের মধ্যে সামরিক পর্যায়ে গুলাগুলি হচ্ছে, কিন্তু নিরীহ জনগণকে এখন তারা গুলি করতে পারছে না। এর মধ্যে 4 থেকে 5 জন লোককে, ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকানো হয়েছিল, পুশিং করা হয়েছিল। এখন পরিস্থিতিটা যেহেতু ভারত এবং বিজেপি এককভাবে আগের মতো ব্যবহার করতে পারছে না, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে 5 জনকে তারা পুশিং করেছিল তাদেরকে আবার ফেরত নেবে। তো এরকম যখন একটা টানা হেঁচড়া চলছে দেশের ভেতরে, নানা রকম টানা হেঁচড়া, ঠিক ওই সময়টিতে আবার ওখানে উগ্রবাদ, হিন্দুত্ববাদ, উগ্রবাদ এবং শুভেন্দু সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যে বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদ, এই মুসলিম জাতীয়তাবাদ জাগ্রত হয়ে যাবে। এবং মুসলিম এই জাতীয়তাবাদ যখনই জাগ্রত হবে, এটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটাকে অর্গানাইজ করার ক্ষমতা এবং এটাকে মোবিলাইজ করার ক্ষমতা একমাত্র বাংলাদেশে জামায়াতে ইসলামের আছে, আর কারোরই নেই। আর পশ্চিমবঙ্গের যে কোনো ঘটনা নিয়ে যদি আমাদের দেশ উত্তাল হয়, অথবা ভারত এই বাংলাদেশে যে কোনো রকম 2 নম্বরই করে এই দেশের রাজনীতি এবং অর্থনীতিকে উত্তাল করার চেষ্টা করে, তাহলে এই মুহূর্তে বিএনপি যে ডিসঅর্গানাইজড অবস্থায় আছে, মারাত্মক ডিসঅর্গানাইজড অবস্থায় আছে, তাদের পক্ষে সরকার চালানো বা সরকারের কার্যক্রম চালিয়ে নেওয়া বলতে গেলে অসম্ভব। বিশৃঙ্খলা, জনরোষ, আন্দোলন কোনটা যে হবে বলা যায় না। ইতিমধ্যে বিএনপি এবং এনসিপি মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে। সেটা কবে? 2.5 বছর পরে, নাকি 2.5 মাস পরে, নাকি 2.5 দিন পরে, আমরা জানি না। আজকের এই ভিডিওটা যখন করছি এই সময়টিতে সারা বাংলাদেশই বলতে গেলে উত্তপ্ত। জামাত এবং এনসিপি যারা লোকজন আছে কারো মুখে হাসি নেই, তারা সবাই খুব বিক্ষুব্ধ।
বিএনপির যারা লোকজন আছেন তাদের কারোর মুখে হাসি নাই, সবাই মারাত্মকভাবে বিক্ষুব্ধ এবং যে যার মতো করে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এবং এই অবস্থাতে যদি সরকার বিপদে পড়ে, বিপত্তিতে পড়ে, আওয়ামী লীগ যদি পিছন থেকে বাতাস দেয়, অথবা সেখানে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যদি একটা সমঝোতা হয়ে যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই ঘটনার কারণে জামাত যদি ক্ষমতা লাভ করে, ক্ষমতায় চলে আসে, সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।